মধ্যস্বত্বভোগীর কারণে দাম বাড়ে না, দাম বাড়ার মূল কারণ হলো আমাদের ফিল্ড লেভেলে উৎপাদন খরচ, পাশাপাশি আমাদের বাজার ব্যবস্থাপনাটা ঠিক না থাকার কারণে। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা ভালো না। যেসব অস্ত্র চুরি হয়েছে, ধরেন পার্লামেন্ট থেকে অনেক মানে হাই কোয়ালিটির, এবং সেসব অস্ত্র এখন পর্যন্ত পাওয়াই যায়নি। জেনজির বয়ান বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না, এবং আমার বিশ্বাস যে বেশিরভাগ মানুষও বিশ্বাস করে না। এই বয়ানটি ছিল 5ই আগস্টের পর আসলে সেই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী দলের মধ্যে জামাতে ইসলামী ছিল প্রধান, এটি অস্বীকার করার উপায় নেই। টাইমস টুডেজ হেডলাইন্সে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, যারা ব্যস্ততার কারণে সংবাদপত্র সবগুলো খবর দেখতে পারেন না, তাদের জন্য আমাদের এই অনুষ্ঠানটি, আমাদের প্রধান সংবাদগুলো সম্পর্কে আমরা আলোচনা করি। সংশ্লিষ্ট সাংবাদিকদের কাছ থেকে আমরা বিয়ন্ড নিউজ যে আপনার পার্সপেক্টিভ থাকে সেগুলো বোঝার চেষ্টা করি। একটি খবর হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সর্বশেষ ক্যাবিনেট মিটিং, যেটিকে তারা বলছেন অ্যাডভাইজারি কাউন্সিলের মিটিং, সেটি হয়ে গেছে সোমবার। অন্তর্বর্তী সরকারের কাছে জনপ্রত্যাশা কী ছিল, কতটুকু পূরণ হয়েছে, এগুলো নিয়ে একটি রিপোর্ট লিখেছেন আমার সহকর্মী জনাব আরিফুল ইসলাম মিঠু। আমরা তার কাছ থেকে শুনবো। আরিফ ভাই, স্বাগতম। সর্বশেষ ক্যাবিনেট মিটিং হয়ে গেল আজকে, মানে দীর্ঘ 18 মাস পর অন্তর্বর্তীকালীন সরকারের একটা সিগন্যাল দিল যে তারা আসলেই ক্ষমতা থেকে যাচ্ছে। অর্থাৎ আজকে ক্যাবিনেট মিটিং হয় প্রতি সপ্তাহে, আজকে শেষ ক্যাবিনেট ছিল, এবং আমি কয়েকজন উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও তিনিও সাংবাদিকদের জানিয়েছেন এটাই হয়তো শেষ ব্রিফিং, মানে আর নির্বাচনের 2 দিন বাকি, তো এর মধ্যে সরকার তার কাজ শেষ করে ফেললো, বা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হলো, এটাই আসলে মূল মেসেজ। এখন প্রশ্ন হচ্ছে যে নতুন সরকার কবে আসবে, কে শপথ পড়াবে, এই প্রশ্নগুলো চলে আসছে, কারণ 12 তারিখে নির্বাচন। তো আমি জানতে চেয়েছিলাম একজন উপদেষ্টা, তো তিনি আমাকে জানিয়েছেন যে 12 তারিখে নির্বাচন হওয়ার পরে তারা চিন্তা ভাবনা করছেন যে তারা ক্ষমতা হস্তান্তর করবেন 14 অথবা 15 অথবা 16 তারিখে। 15 অথবা 16 তারিখে তারা ক্ষমতা হস্তান্তর করতে চান। ক্ষমতা হস্তান্তর বলতে তিনি আসলে বোঝাতে চেয়েছেন যে সেই দিন নির্বাচিত যে সরকার আসবে সেই সরকার শপথ নেবে, তার সংসদ যারা সংসদ নির্বাচন, মানে সাংসদ হিসাবে এই শপথটা আসলে কে পড়াবেন? এমনিতে তো বোধহয় স্পিকার, হ্যাঁ, মানে সাধারণত স্পিকার, মানে আগের সরকারের স্পিকার তারাই পড়াতেন। তো এইবার একটু জটিলতা আছে নানা পলিটিক্যালি, তো যে কারণে এবার পড়াবেন হয়তো প্রধান বিচারপতি অথবা প্রধান নির্বাচন কমিশনার, এমনটাই উপদেষ্টা ফাউজুল কবির খান আমাকে বলেছেন। তো এইটা এখনো, তবে আজকে পর্যন্ত সিদ্ধান্ত হয়নি এ ব্যাপারে, মানে ক্যাবিনেট। আপনি একটা হিন্টস পেয়েছেন যদি আমরা বলি। তিনি বলেছেন যে সিদ্ধান্ত হয়নি যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন না প্রধান বিচারপতি পড়াবেন, এটা তিনি সিদ্ধান্ত এখনো মানে সিদ্ধান্ত হয়নি, তবে এই দুজনের মধ্যে থেকে কেউ একজন পড়াবেন। এটা ভিন্ন প্রসঙ্গে আসি, যে আপনি যদি রিক্যাপ করেন যে অন্তর্বর্তী সরকারের এই যে 1.5 বছর, এই সময়টাতে আপনার যে ব্যাপক জনপ্রত্যাশা ছিল সংস্কারের, আপনি সংস্কারের সবগুলো কমিশন আপনি কভার করেছেন খুব ইনডেপথ। যদি একটু বিস্তারিত বলেন যে আসলে আপনার চোখে বা আপনি মাঠ পর্যায়ে যা দেখছেন যে এই জনপ্রত্যাশার কতটা পূরণ করতে পেরেছে এই সরকার। হ্যাঁ, এই সরকার, মানে আওয়ামী লীগ সরকার পতনের পরে এই সরকার যখন আসে তখন তাদের প্রধান যে প্রতিশ্রুতি ছিল রিফর্ম, সংস্কার করে সব কিছু ঠিক করে ফেলবে।
এই সংস্কার করার জন্য 11টা কমিশন করা হয়। 11টা কমিশন করে মাত্র 5টা থেকে 6টা কমিশনের সুপারিশ নিয়ে জুলাই চার্টারে কিছু সুপারিশ আনা হয় এবং গুরুত্বপূর্ণ 5টি কমিশনের সুপারিশ, এই যে আলোচনা হলো সরকারের পক্ষ থেকে যে আলোচনা করা হলো এই সুপারিশগুলো নিয়ে, যে কমিশনগুলো যেসব সুপারিশ দিল, এগুলো নিয়ে কোনো আলোচনাই হয় নাই। যার মধ্যে একটা হচ্ছে যে নারীদের সম্পর্কে একটা কমিশন গঠন করা হয়েছিল। অর্ধেক মানুষ, একটা দেশের অর্ধেক মানুষ নারী। সেই কমিশনের রিকমেন্ডেশন দেওয়ার পরেও শোনেনি সরকার। মানে এটা একটা তার মানে আমি বোঝাতে আর চাচ্ছি যে বাকি 4-5টা কি? হ্যাঁ, বাকি 4টা ছিল, যেমন একটা ছিল হচ্ছে লেবার নিয়ে, লেবার রাইটস নিয়ে, সেটাও সরকার শোনেনি। এরকম অনেকগুলো আছে যেগুলো সরকার করেছিল, কমিটি করেছিল, কমিটি অনেক পরিশ্রম করে ধরেন নানা জিনিস পর্যালোচনা করে একটা সুপারিশ দিয়েছিল, সেই সুপারিশ সরকার শুনেইনি। আর যদি অন্যান্য সুপারিশ বাদেও ধরেন পলিটিক্যাল সিচুয়েশন, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, গত ধরেন 18 মাস হচ্ছে। তো এই 18 মাস আপনিও জানেন যে 8ই আগস্টে যখন শপথ নেন, এই সরকার ক্ষমতা নেন, তার 3 দিন আগ পর্যন্ত কোনো সরকারই ছিল না। এবং তারপর যে আইন শৃঙ্খলা, ডাকাতি, মোহাম্মদপুর, এদিক ওদিকে কি অবস্থা, এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা ভালো না। যেসব অস্ত্র চুরি হয়েছে, ধরেন পার্লামেন্ট থেকে অনেক হাই কোয়ালিটির, এবং সেসব অস্ত্র এখন পর্যন্ত পাওয়াই যায়নি। নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে, কেমন গেল এবছরের নির্বাচনের প্রচারণা? স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমাদের সিনিয়র বার্তা সম্পাদক জনাব মনির হোসেন লিটন। তার কাছ থেকে আমরা শুনবো নির্বাচন কেমন। মনির ভাই, স্বাগতম। ধন্যবাদ আপনাকে। এবার 20 দিন সময় পেয়েছিলেন প্রার্থী এবং দলগুলি তাদের প্রচার চালানোর জন্য। গত 22শে জানুয়ারি শুরু হয়েছিল আনুষ্ঠানিক প্রচার। যদিও আমরা জানি যে নির্বাচনের প্রচার সেটি অনেক আগে থেকেই শুরু হয়, কিন্তু নির্বাচন কমিশনের আইন অনুযায়ী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়ার পরেই সেটি শুরু হয়, এবং বলা থাকে যে ভোট গ্রহণের আগের 15 দিন বা 21 দিন সময় দেওয়া হয়, যে 21 দিনের আগে প্রচার শুরু করতে পারবে না। তো সেই হিসেবে এবার শুরু হয়েছিল 22শে জানুয়ারি। আমরা যে প্রচারণা দেখেছি, শুরুর দিকে আমাদের প্রতিবেদনটিতেও বলা হয়েছে যে শেষ দিনে বেশ জমে উঠেছিল। তবে শুরুর দিকের প্রচারণা অতটা ছিল বলে আমাদের মনে হয়নি, এটি বাস্তবতা। যে কারণে বারবার সংবাদপত্রগুলি লিখে আসছিল যে ভোটের যে উৎসবের আমেজ সেটি দেখা যাচ্ছে না। আমরা অতীতের যে নির্বাচনগুলি দেখেছি সেখানে সারাদিন মাইকের কান ঝালাপালা করা, বক্তৃতা, গান এসব বাজত, পাড়া মহল্লায় পোস্টারিংয়ের সাথে সাথে ছোট ছোট মিছিল সারাদিনই চলতো। সেই জিনিসগুলি এবার দেখা যায়নি। এই বছর আমরা দেখছি যে গান বাজছে, রেকর্ডেড গান, কিন্তু বক্তৃতা যেটা ভোটারদেরকে উদ্দেশ্য করে, এটি বোধহয় কম শোনা যাচ্ছে। এবার আরো একটি কারণ হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম অতীতের চাইতে অনেক অনেক বেশি শক্তিশালী। সুতরাং সেখানে গান, অনেকেই নানা রকমের রিলস তৈরি করেছে, ভিডিও তৈরি করেছে, ওইগুলির মাধ্যমে তাদের প্রচার চালিয়েছে। সুতরাং পাড়া মহল্লায় যে জনসভাগুলি বা ছোট ছোট মিছিলগুলি, তার চাইতে তারা ওইগুলিতে বেশি জোর দিয়েছিল বলে মনে হয়। এসব কারণেই পাড়া মহল্লায় অত বেশি মিছিল দেখা যায়নি, অত বেশি জনসভাও দেখা যায়নি। এটি একটি দিক ছিল। আরেকটি দিক হচ্ছে যে এবার বড় একটি দল নির্বাচনে নেই, আওয়ামী লীগ, এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনেই আসলে প্রচারণা বেশি জমে। এবারের নির্বাচনটি কতটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এটি নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেন, কারণ একদিকে একটি বিশাল বড় দল, তাদের প্রতিদ্বন্দ্বী সেই তুলনায় বেশ খানিকটাই দুর্বল। যদি এরকমটিও বলা হয় যে কে সরকার গঠন করবে এ নিয়ে কোনো রকমের সন্দেহ আছে কিনা,
আমার বিশ্বাস যে শতকরা 90 জন সেটি বলবেন যে না, কোনো রকমের সন্দেহ নেই যে কোন দলটি সরকার গঠন করতে যাচ্ছে, কোন দলটি সংখ্যাগরিষ্ঠ আসন পাচ্ছে। সুতরাং এই ধরনের পরিস্থিতিতে প্রচারণাটা অতটা শক্তিশালী হয় না, জোরদার হয় না। কারণ যখন প্রতিদ্বন্দ্বী দুইজন সমান না হয় তখন সেই দুর্বল প্রার্থী অনেক সময় প্রচারণায় টাকা খরচ করতে অনাগ্রহী হয়, যে কেন আমি টাকা খরচ করব যেখানে আমি হয়তো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারবো না। ঠিক একইভাবে যিনি নিশ্চিত বিজয়ের পথে, যে আমি তো নির্বাচিত হবই, তিনিও প্রচারে ততটা জোর দেন না। এই সব মিলিয়েই এবারের প্রচারণাটা অতীতের নির্বাচনগুলির চেয়ে অনেকটাই কম ছিল। আপনি তো নির্বাচন কাভারেজে আমরা যদি বলি একজন ভেটেরান, যে অনেকগুলো নির্বাচন আপনি নিজে একসময় কভার করেছেন, তারপরে আপনি লিড দিয়েছেন নিউজ রুম থেকে, যে ভোটারদের মধ্যে যে আগ্রহ, যে উত্তেজনা, এই বছর আসলে এটার মাত্রাটা আপনি প্রিভিয়াস ইলেকশনগুলোর তুলনায়, যে শেখ হাসিনার যে ওয়ান সাইডেড ইলেকশন বাদ দিলে। না, সেটাই বলছিলাম যে অতীতে যখন সবগুলি দল অংশ নিত নির্বাচনে, তখন মানুষের মধ্যে একটি উত্তেজনা কাজ করত, তখন আগ্রহ কাজ করত যে নিজের এলাকায় দুজন প্রায় সমান সমান প্রার্থী, এদের মধ্যে কে জয়ী হবে, কে সংসদ সদস্য নির্বাচিত হবে, এগুলি নিয়ে একটা আগ্রহ থাকতো। এবার যেহেতু বেশিরভাগ আসনেই, বলা চলে বেশিরভাগ আসনেই এই ধরনের কোনো পরিস্থিতি নেই। হয়তো আপনি নিজেও নিজের এলাকায় কে নির্বাচিত হতে যাচ্ছে জানেন, বেশিরভাগ মানুষই জানে যে তার এলাকায় কে নির্বাচিত হতে যাচ্ছে। সুতরাং এটি নিয়ে খুব বেশি রকমের আলোচনা হচ্ছে না। ওই একটি কারণ, যেটি একটু আগেও বললাম, যে একটি বড় রাজনৈতিক দল যারা অতীতের নির্বাচনে আমরা দেখেছি, 1991 বলি, 1996 সালের 12ই জুনের নির্বাচন, 2001 সালের নির্বাচন বা 2008-এর নির্বাচন, যারা যখন এই দুই দল অংশ নিয়েছে তখন যেই উদ্দীপনা ছিল, যেই উৎসাহ ছিল, যেই উত্তেজনা ছিল মানুষের মধ্যে এবং আগ্রহ ছিল, কৌতূহল ছিল, সেগুলি এবার অতটা নেই। আর প্রার্থীদের মধ্যে আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যে জনগণকে তারা কি প্রতিশ্রুতি, তাদের জন্য কি করবে, সেই প্রতিশ্রুতিতে তাদের ব্যস্ততা বেশি, নাকি যে অপোনেন্টদেরকে ডাউন করার দিকে তাদের মনোযোগ বেশি এই বছরের নির্বাচনে? এবছরের নির্বাচনে আসলে অপোনেন্টকে ডাউন করার, ঘায়েল করার প্রচারণাটাই বেশি দেখা গেছে। এরও কারণ হচ্ছে মূলত দীর্ঘদিন যাবৎ বিএনপি এবং জামায়াত একই জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে। তারা 2001 এবং 2008 এবং পরবর্তীতে যে রাতের ভোট নামে কুখ্যাত সেই 2018 সালের নির্বাচন, সেখানেও তারা জোটবদ্ধ ছিল। এখন সেই মিত্ররাই প্রতিপক্ষ হয়ে গেছে। এখন প্রতিপক্ষের বিরুদ্ধে উন্নয়নের শুধু প্রতিশ্রুতি দিয়ে খুব একটা সুবিধা করতে পারছে না, কারণ উভয় পক্ষই তো উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেই। এর চাইতে বরং আর উন্নয়নের প্রতিশ্রুতিতে মানুষও বোধহয় একটু ক্লান্ত। উন্নয়নের প্রতিশ্রুতি দিতে তো কেউ পিছিয়ে থাকে না, আসলে সব কিছু করে দেব এরকম একটি বিষয় থাকে। এর চাইতে বরং হঠাৎ করে নিজের প্রতিপক্ষ হয়ে ওঠা যে অতীতের মিত্ররা, তারা কতটা খারাপ সেটি দেখানোর জন্যই, দেখাতেই ব্যস্ত ছিল এবারের প্রার্থীরা। যেমন আপনি দেখেছেন যে জামাতে ইসলামীর আমির, তিনি প্রায়ই দুর্নীতির কথা বলেন, যে এমনকি তাদের জোট সঙ্গী বিএনপিকে বলছে যে তাদের আমলে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। এর জবাবে আবার বিএনপির পক্ষ থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে তখন তারা তাহলে সরকার থেকে পদত্যাগ করলো না কেন, কারণ যেই চ্যাম্পিয়নশিপের কথা বলা হয় দুর্নীতিতে, ওই সময় বিএনপির সরকারের অংশীদার ছিল এই জামাতে ইসলামী। সুতরাং দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলে তারাও সেই চ্যাম্পিয়নশিপের অংশীদার। তো এখন তাদেরকে, বিএনপিকে এই দুর্নীতি ঘায়েল করার লড়াই বেশ জমে উঠেছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এবার দুটি প্রধান দলের প্রধান প্রতিপক্ষের সুস্পষ্ট অবস্থান মুক্তিযুদ্ধ নিয়ে। বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের দল, এই দলটিতে অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের যদি সংখ্যা দেখি, হয়তো এখন অনেকে নেই, মারা গেছেন। এরপরেও আমরা দেখি যে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া আওয়ামী লীগের চাইতে সেক্টর কমান্ডারের সংখ্যা বেশি ছিল বিএনপিতে। তো সেসব হিসেবেই যদি আমরা বলি, এটি একটি মুক্তিযুদ্ধের পক্ষের দল, যার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান
স্বাধীনতার ঘোষণা করেছেন বলে তারা দাবি করেন। এমনকি আওয়ামী লীগও সেই ঘোষণাকে তিনি কিছু করেননি এটি বলতে পারেননি, তারা সবসময় বলেছেন যে ঘোষণাপত্র পাঠ করেছেন। উনি পাঠ করে থাকুক আর স্বাধীনতা ঘোষণাই করে থাকুক, উনি একটি বড় ভূমিকা রেখেছিলেন। এই দলের বিপরীতে জামাতি ইসলামী, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সরাসরি বিরোধিতা করেছিল, এমনকি পাকিস্তানি বাহিনীর সহযোগী যে শক্তিগুলি তৈরি হয়েছিল, রাজাকার, আল বদর, আল শামস, এই সব সংগঠনের মধ্যে তারা যুক্ত ছিল। সুতরাং বিএনপি এখন তাদেরকে ইঙ্গিত করছে যে তারা এরকম মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী, তারা ৭১-এ কী করেছে আপনারা দেখেছেন। তো এইসব নিয়েই বেশ দুই পক্ষের মধ্যে একটি বাদানুবাদ ছিল, আমরা দেখেছি এই প্রচারের মধ্যে। এবার আসি দর্শক ব্যবসা বাণিজ্যের খবরে। আমার সঙ্গে স্টুডিওতে আছেন আমার সহকর্মী সিনিয়র রিপোর্টার জনাব তাকি মোহাম্মদ জুবায়ের। তার কাছ থেকে আমরা ব্যবসার কী খবর আছে সেগুলো শুনি। প্রথম খবর হচ্ছে যে আপনি লিখেছেন রিপোর্টটা, যে বাংলা কিউআর কোড যেটা ইন্টারঅপারেবিলিটির জন্য সেটা হচ্ছে মার্কেট লিডার বিকাশের বাধায় বা তার কৌশলে সেটি এগোচ্ছে না। একটু যদি বিস্তারিত বলেন। আপনি ঠিকই বলেছেন। বাংলা কিউআরটা বাংলাদেশ ব্যাংক চালু করেছিল 2021 সালে। মূল লক্ষ্য ছিল হলো যে একটা কিউআর কোডে সকল পেমেন্ট হবে, মানে আপনি একটা দোকানে গিয়ে, একটা মুদির দোকান হোক, একটা বড় একটা জুতার দোকান হোক, সেখানে গিয়ে আপনার একটা কিউআর কোড থাকবে যেটা বাংলা কিউআর। এখান থেকে আপনি একটা ব্যাংকের আপনি গ্রাহক হন, অথবা আপনি একটা এমএফএস এর বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের গ্রাহক হন, আপনি আপনার কিউআর অ্যাপে গিয়ে আপনার কিউআর কোড স্ক্যান করে আপনি পেমেন্ট করতে পারবেন। অর্থাৎ একটা কিউআরে সকল পেমেন্টের একটা প্ল্যাটফর্ম। অন্যান্য দেশ, ভারতে ইউপিআই আছে, ইভেন পাকিস্তানেও আছে, চায়নাতেও আছে। অর্থাৎ আপনার এখানে যেটা সুবিধা হলো, প্রথমত হলো আপনার যে কেউ যে কোনো অপারেটর ব্যবহার করে সে তার পেমেন্ট করতে পারতেছে। দ্বিতীয়ত হলো আপনি যদি যান ব্যাংকের পেমেন্টগুলো হয় পজ মেশিনের মাধ্যমে, পজ মেশিনে একটা সেটআপে খরচ আছে, এই খরচটা লাগছে না। পাশাপাশি মূল ইস্যু হলো যে ক্যাশলেস সোসাইটি। বাংলাদেশে ক্যাশলেস সোসাইটি করার লক্ষ্যেই এটা করা হয়েছে, যে মানে কোনো পেমেন্ট ক্যাশে দরকার নেই। কারণ ক্যাশের কারণে প্রতি বছর আপনি জানেন 10,000 কোটি টাকা ক্ষতি হয় বাংলাদেশের, বা ব্যয় হয়। সেখান থেকে ক্যাশলেস সোসাইটিতে আসার জন্য মূলত হলো এই ইন্টারঅপারেবল বাংলা কিউআরটা বাংলাদেশ ব্যাংক এটা চালু করে 2021-এ। কিন্তু বারবার বলার পরেও 2023-এর ফার্স্ট হাফ পর্যন্ত কেউ কোনো পার্টিসিপেন্ট জয়েন করে না, কোনো ব্যাংক না কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। 23-এর সেকেন্ড হাফে গিয়ে আস্তে আস্তে জয়েন করা শুরু করার পরে শুরুতে একটা ক্যাপ ছিল যে বাংলা কিউআরের মাধ্যমে 20,000 পর্যন্ত ইনস্ট্যান্ট পেমেন্টের একটা ক্যাপ ছিল। ওইটাও আবার 23 সালের আবার উঠাই দেওয়ার পরে বলা হয় যে এটা আনলিমিটেড ক্যাপ, মানে 10 লাখ পর্যন্ত ইনস্ট্যান্ট পেমেন্ট আপনি করতে পারবে। অর্থাৎ আপনার বড় ব্যবসা যদি আপনি পেমেন্ট করেন, আপনি একটা বড় মালামাল কিনলেন, সেটাও ইনস্ট্যান্ট আপনি পেমেন্ট করতে পারবেন, এবং বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী ইনস্ট্যান্ট একটা আপনার ট্রান্সফার হয়ে যাবে অ্যাকাউন্টে। কারণ আপনি জানেন যেটা এনপিএসবি যে প্ল্যাটফর্ম, যেটা হলো ইনস্ট্যান্ট ট্রান্সফার হয়, যেটা অর্থাৎ আমরা যে ব্যাংক থেকে যখন আমাদের মোবাইল রিচার্জ করি বা অ্যাকাউন্টে পাঠাই, যে প্ল্যাটফর্মটা ইউজ করি এনপিএসবি, এবং এই এনপিএসবি প্ল্যাটফর্মটা বাংলা কিউআরের জন্য সম্পূর্ণ ফ্রি করে দেয় বাংলাদেশ ব্যাংকের, মানে কোনো চার্জ তারা নেয় না বাংলাদেশ ব্যাংক। এই উদ্দেশ্যে যখন করা হয়, কিন্তু এখানে আস্তে আস্তে কিছু পার্টিসিপেন্ট জয়েন করে। মোট 95টা ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার আছে, এর মধ্যে 61টা ব্যাংক আছে, তারপর পিএসও আছে, তারপর হলো আপনার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আছে 13টার মতো। সব মিলে হলো এখন পর্যন্ত টিল নাও 51টা তারা আসছে এই প্ল্যাটফর্মে। বিকাশ কি করতেছে এই বিষয়টা, বিকাশ কিভাবে এটাকে আটকে দিচ্ছে বা কি করতে, বিকাশ শুরুর দিকেই তারা জয়েন করছে, কিন্তু বিকাশের 4.5 লাখ হলো মার্চেন্ট পুরো বাংলাদেশে। অর্থাৎ আমি যদি বলি ডিজিটাল পেমেন্টের, বাংলাদেশের টোটাল ডিজিটাল পেমেন্টের 31% বা 31.2% কন্ট্রোল বাই বিকাশ, মানে বিকাশের মাধ্যমেই হয়। আর যদি শুধু মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বলি, প্রায় 74%, অ্যারাউন্ড 74% বিকাশের মাধ্যমেই হয়। অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় স্টেক হোল্ডার ডিজিটাল পেমেন্ট ভ্যালু ওয়াইজ। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে তারা যেটা অবস্টাকলটা কিভাবে তৈরি করছে, সেটা হলো তারা যখন তাদের যে 4.5 লাখ মার্চেন্ট পয়েন্ট আছে, বাংলাদেশ ব্যাংকের ইনস্ট্রাকশন ছিল যে প্রত্যেকটা মার্চেন্ট পয়েন্ট তোমরা রিপ্লেস করে বাংলা কিউআরটা দেবো, তোমাদের যে নিজস্ব যে কিউআর ওইটাকে রিপ্লেস করে তুমি বাংলা কিউআরটা ওখানে বসিয়ে দেবা। তাহলে যে কোনো ধরনের, আপনি নগদের কাস্টমার, আপনি একটা ব্যাংকের কাস্টমার, আপনি এখানে পেমেন্ট করতে পারতেছেন ইনস্ট্যান্ট।
ওরা যেটা করছে, ওরা হলো শুরুতে গড়িমসি করতেছে, যখন বাংলাদেশ ব্যাংক বারবার তাদেরকে নোটিশ করতেছে, তখন তারা কিছু বড় বড় যেগুলো মার্চেন্ট আছে, যেগুলো সুপার শপগুলো বা হলো বড় বড় শপিং মলে যে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো, ওগুলোতে আস্তে আস্তে রিপ্লেস করা শুরু করছে। আর হলো লোকালি তারা হলো মিড লেভেল ব্যবসায়ী বা ছোট ব্যবসায়ী তাদেরকে দিচ্ছে না, বা তারা চাইলেও তাদেরকে দিচ্ছে না, প্রথমত যেটা অবস্ট্রাগল তারা করতেছে। এখন আসেন যাদেরকে তারা দিছে, বড় যারা মার্চেন্ট তাদেরকে দিল, দেওয়ার পরে যেটা তারা করতেছে যে আপনি একটা ধরেন, আমি উদাহরণ হিসেবে বলি, আপনি অ্যাপেক্সের শোরুম থেকে আপনি 10,000 টাকা দামের বা 11,000 টাকা দামে আপনি প্রোডাক্ট কিনলেন, কেনার পরে ওখানে সে আপনি বাংলা কিউআর চাইলে সে দিচ্ছে আপনাকে বাংলা কিউআর কোডটা। কিন্তু আপনি ধরেন ওখানে বাংলা কিউআরটা দিছে ধরেন একটা সে অন্য একটা সার্ভিস প্রোভাইডারের, হতে পারে সেটা নগদ, হতে পারে একটা ব্যাংকের, বা ধরেন আমি উদাহরণ হিসেবে বলি ঢাকা ব্যাংকের একটা কিউআর সেখানে শো করা। তখন আপনি বিকাশের ইউজার, আপনি বিকাশ থেকে যখন ওই কিউআর কোডে যখন পেমেন্ট করতেছেন, তখন আপনাকে দেখাচ্ছে যে লোডিং দেখাচ্ছে, অথবা হলো কোনো একটা ইস্যু হয়েছে বা কোনো দুঃখিত বলতেছে। এগুলো কি ইচ্ছাকৃত? ওইটাই আমি আসতেছি, মানে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত। কিন্তু আপনি যখন আপনি তখন বলেন যে ভাই তাহলে আমাকে আপনার কাছে বিকাশের বাংলা কিওয়ার্ডটা আছে কিনা, তার কাছে যখন বিকাশের বাংলা কিওয়ার্ডটা আছে, বা আরেকটা দোকানে বিকাশের বাংলা কিওয়ার্ডটা আছে, ওই বাংলা কিওয়ার্ডে যখন আপনি বিকাশ থেকে পেমেন্ট করতেছেন, ইনস্ট্যান্ট পেমেন্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ ইচ্ছাকৃত না হলে হওয়ার কথা না। এবং বাংলাদেশ ব্যাংকের যারা এনপিএসবিটা যারা কন্ট্রোল করে বা যারা এই বিষয়টা দেখে, তাদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছে এটা বিকাশের, যদিও বিকাশ বারবার বলতেছে আমাদের টেকনিক্যাল সমস্যা বা টেকনিক্যাল ইস্যু, তবে তাদের ধারণা টেকনিক্যাল ইস্যু না, তাদের ইচ্ছাকৃত তারা হলো তাদের চাচ্ছে না তাদের মানি ফ্লোটা, তাদের যে নিজস্ব গ্রিপে যে বিশাল একটা ডিজিটাল মানি আছে, তাদের ক্লোজ লুপে আপনার যে ফান্ডটা রাখতে চাচ্ছে, এই ফান্ডটা চাচ্ছে না সে অন্য একটা লুপে, মানে তার যে পুকুরটা বা যদি বলে তার দিঘিটা যেটা আছে, এটা সে করে দিতে চাচ্ছে না, নালা খুলে দিতে চাচ্ছে না, যে তার সব পানি অন্যদিকে চারদিকে ছড়িয়ে যাক। এটা একটা সে অবস্টাকল তৈরি করে রাখতেছে। এভাবে নানা কৌশলে সে মূলত হলো এই যে ইন্টারঅপারেবলের যে একটা অপরচুনিটি বাংলাদেশ ব্যাংক তৈরি করে দিয়েছে, এটাকে সে বাধাগ্রস্ত করতেছে। আর এই যে আমাদের অনুসন্ধানটা, এই বিষয়ে আমরা একাধিক মার্চেন্টের সাথে কথা বলেছি, একাধিক ক্ষুদ্র গ্রাহকের সাথে কথা বলেছি, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার সাথে কথা বলেছি, তারাও বিষয়টা নিয়ে তারা খুব হতাশ। ইভেন বাংলাদেশ ব্যাংক বারবার তাদেরকে নোটিশ করছে যে তোমরা সমস্যাগুলো সমাধান করো, ওরা বলতেছে আমরা গ্র্যাজুয়ালি করতেছি, আমাদের অনেক বড় ইউজার বেস, তাদেরকে আমাদের পৌঁছাতে সময় লাগতেছে, নানা ধরনের তাদেরও বিকাশ টেকনোলজিক্যালি ভেরি সাউন্ড এন্ড রিচ, তাদের খুব বেশি সময় অন্যদের যদি না লাগে, বিকাশের লাগার কথা না, ইউ পয়েন্টেড ইট আউটরাইট। আমরা অন্যান্য বিজনেস নিউজগুলো যে আপনার যে সোমবার দিন যে 24 ঘন্টার ধর্মঘট থেকে বেরিয়ে এসছে, ইনফ্যাক্ট ধর্মঘট তারা স্থগিত করেছে চিটাগং পোর্টে, সরকার যখন ঘোষণা দিল যে তারা অন্তর্বর্তী সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডকে বন্দর ইজারা দেওয়া হচ্ছে না, তো সেখানকার আপডেটগুলো যদি একটু আমাদের বলেন। আমরা বেশ কয়েকদিন ধরে আমরা দেখছি যে ডিপি ওয়ার্ল্ডের যে ইজারার ইস্যুতে পুরো বন্দর অচল হয়ে গেছে। এটা কিন্তু বাংলাদেশের লাইফলাইন, যদি বলি ইকোনমির লাইফলাইন হলো আমাদের চিটাগং পোর্ট। কিন্তু এটা খুব দুঃখজনক, এর আগেও একবার এরকম ধর্মঘট হয়েছিল, প্রায় ধর্মঘটে আমাদের হিউজ পরিমাণ আমাদের ইকোনমি, আমাদের সাপ্লাই চেইনই পুরো কলাপস করেছিল। একইভাবে আমরা যদি দেখি, এইবারও কিন্তু এই ধর্মঘটের কারণে আমাদের পুরো লোডিং আনলোডিং পুরো বন্ধ হয়ে গেছিলো, জাহাজগুলো দাঁড়িয়েছিল, এবং আমাদের পুরো যে সাপ্লাই চেইন যদি বলি, আমাদের নিজ ইনওয়ার্ড বা আউটওয়ার্ড পুরোটাই কিন্তু আবার কলাপস করছে। এবং আমাদের অনেক গার্মেন্টস ব্যবসায়ী তারা বলছে তাদের টাইমলি তাদের শিপিংটা তারা ধরাইতে পারে না, তাদের যে টাইমে তাদেরকে সাপ্লাই দেওয়ার কথা প্রোডাক্ট বাইরকে তারা দিতে পারেনি, এর জন্য অনেক তারা ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে আসার বিষয় হলো তারা ধর্মঘট থেকে ফিরে আসছে, তারা এখন আবার লোডিং আনলোডিং শুরু হয়েছে পুরোদমে। এর মাঝখানে নির্বাচনটা হয়ে যায়। যে মুদ্রানীতি প্রসঙ্গে ফিরে আসি, সময় আমাদের হাতে খুব কম। যে মুদ্রানীতি ঘোষণা হয়েছে সোমবার, অপরিবর্তিত, আপনি কভার করেছেন খুব এক্সটেন্সিভলি, এলিমেন্টসগুলো যদি বলেন। বিজনেস কমিউনিটি একটা তাদের অনেক দিন ধরেই বলে আসছিল যে আসলে ইনফ্লেশন কন্ট্রোল রিগার্ডলেস অফ দিস, আমাদের সুদের হারটা কমাতে হবে, কারণ বাংলাদেশে ইনফ্লেশন আসলে শুধুমাত্র সুদের কারণে হচ্ছে না। যদি একটু বিস্তারিত বলেন। মুদ্রানীতিটা যখন এর আগের গত 2টা মুদ্রানীতি যখন ঘোষণা করা হয়, তখন কিন্তু বর্তমান গভর্নরই দায়িত্বে ছিলেন, এবং তিনি বলেছিলেন যে 2025 সেপ্টেম্বরের মধ্যে তার ধারণা ছিল বা তাদের প্রজেকশন ছিল বাংলাদেশ ব্যাংকের যে বিলো 7% ইনফ্লেশন চলে আসবে। এবং যখন ইনফ্লেশন 7%-এর নিচে চলে আসবে, তখন মনিটারি পলিসি যে পলিসি রেটটা তখন তারা 10-এর নিচে নামিয়ে নিয়ে আসবে, 8-এ নিয়ে আসবে বা এর আশেপাশে নিয়ে আসবে। কিন্তু তাদের সেই ধারণা বাস্তবায়িত হয় নাই।
আমরা আপনি যদি দেখেন ইনফ্লেশন এখনো 8.5-এর উপরে, আর 8.29 ছিল যেখানে ডিসেম্বরে, সেখানে আবার 8.54-এ চলে গেছে। অর্থাৎ যেখানে 2024-এর পরে একটা সময় ডাউনওয়ার্ড ছিল যেখানে ইনফ্লেশন, সেখানে আবার ইনফ্লেশন আপওয়ার্ডের দিকে যাচ্ছে। অর্থাৎ মনিটারি পলিসি পারফেক্টলি কাজ করতেছে না। বলতেছি আমরা খুব কঠোর মুদ্রানীতি, আমি রেট পলিসি রেট খুব বাড়িয়ে রাখতেছি, এতে যেটা হচ্ছে ইনফ্লেশনে খুব একটা প্রভাব পড়তেছে না। এবং কেন প্রভাব পড়তেছে না, এটা একটা ব্যাখ্যাও আজকে মনিটারি পলিসিতে দেওয়া হয়েছে। সেখানে তারা গভর্নমেন্টকেও দায়ী করছে বাংলাদেশ ব্যাংক, যে গভর্নমেন্ট টাইমলি তারা ডিসিশন নিতে পারে না অনেক প্রোডাক্ট ইম্পোর্টের ক্ষেত্রে, বা তারা বাণিজ্য মন্ত্রণালয়ে অনেক পলিসিগত জায়গায় অনেক দুর্বলতা আছে। এটা হলো বাংলাদেশ ব্যাংকের অবজারভেশন। এবং কিছু অবজারভেশন আছে যেটা মার্কেট এখনো আমাদের বাংলাদেশের মার্কেটটাও এভাবে স্টেবল না, বা যে সাপ্লাই চেনটা এভাবে স্টেবল না, এটার একটা ইয়ে আছে। তবে আরেকটা বিষয় তারা বলেনি, সেটা হলো প্রতিবার যেটা বলা হয় যে মধ্যস্বত্বভোগীদের কারণে ইনফ্লেশন বাড়তেছে। কারণ না বলার কারণ হলো বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি একটা রিসার্চ করেছে, সেই রিসার্চে তাদের ফাইন্ডিংস ছিল যে আমাদের যে 5টা খুব কমোডিটি নিয়ে তারা রিসার্চ করছিল, যেগুলো আমাদের চাল, পেঁয়াজ, ডিমের মতো এগুলো যেগুলো নিত্য প্রয়োজনীয়, ওগুলো তারা ফাইন্ডিংস পেয়েছে যে মূল কারণ ছিল না মধ্যস্বত্বভোগীর কারণে দাম বাড়ে না, দাম বাড়ার মূল কারণ হলো আমাদের ফিল্ড লেভেলে উৎপাদন খরচ, পাশাপাশি আমাদের বাজার ব্যবস্থাপনাটা ঠিক না থাকার কারণে। এখন এই জায়গা থেকে বাংলাদেশ ব্যাংকের যে আপডেটটা, সেটা হলো সে ওকে দায়ী করে নাই, মানে মধ্যস্বত্বভোগীদের দায়ী করে না, দায়ী করেছে বাংলাদেশ গভর্নমেন্টের পলিসি, কিছু পলিসি দুর্বলতা, গভর্নমেন্টস ফেইলিয়ার টু মার্কেট কন্ট্রোল বা টাইমলি ডিসিশন নিতে দেরি করছে। এখন যেটা হচ্ছে যে এই তারপরও পলিসি রেট তারা 10-এ রাখতে হচ্ছে। এটার পিছনে আরেকটা কারণ আছে, আইএমএফ এর একটা শর্ত আছে, যে আইএমএফ এর যে আমরা যে একটা লোনের মধ্যে আছি, এটার একটা শর্ত ছিল যে তোমার ইনফ্লেশন একটা মানে রিজনেবলের মধ্যে না আসা পর্যন্ত তুমি পলিসি রেট কমাতে পারবা না। এটা একটা যেমন বিষয়। আরেকটা বিষয় হলো তার, এটা একটা মূল বিষয় যে না কমানোর কারণে। আর যেটা এখানে বিজনেসের কি ক্ষতি হচ্ছে, বিজনেস আপনি জানেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে লোয়েস্ট প্রাইভেট ইনভেস্টমেন্ট যুগে আমরা আছি। মানে রিসেন্টলি আমাদের যে প্রাইভেট ইনভেস্টমেন্টটা, এটা কিন্তু আমাদের হিস্ট্রিতে 22 বছর পর্যন্ত আমরা প্রাইভেট ইনভেস্টমেন্টের হিস্ট্রিটা বাংলাদেশ ব্যাংকের কাছে আছে, এর আগে একটা আমরা পাই না। তাহলে 22 বছরের মধ্যে সর্বনিম্ন একদম প্রাইভেট ইনভেস্টমেন্ট। এটার মূল একটা কারণ হলো প্রথমত ব্যবসায়ীরা, ব্যবসার পরিবেশটা আনস্টেবল, আপনারা জানেন পলিটিক্যাল সাস্টেনেবিলিটি যখন না থাকে, ব্যবসায়ীরা তারা নতুন ইনভেস্টমেন্টে যেতে চায় না। আর ব্যবসায়ীদের মূল বক্তব্য হলো আমি নতুন ইনভেস্টমেন্টে কীভাবে যাবো, আমার নিজের যে রানিং ইনভেস্টমেন্ট এটাই তো আমি ঠিক রাখতে পারতেছি না। এখন আমি ডাবল ডিজিটে আমাকে লোন নিতে হচ্ছে, আমাকে 14-15% লোন নিতে হচ্ছে। একটা ইনভেস্টমেন্ট করে 14-15 টাকা হলো 100 টাকা ইনভেস্ট করে, এই বাজারে এটা খুব টাফ তাদের বক্তব্যে। দ্বিতীয়ত হলো আমাদের জ্বালানি সাপ্লাই নাই, জ্বালানি সাপ্লাই খুব ক্রাইসিস চলতেছে আপনি জানেন। তারপর হলো কদিন পর বন্দর অচল হয়ে যায়, বাইরের ট্যারিফ ইস্যু আছে, নানা ইস্যুতে কিন্তু ব্যবসায়ীরা অলরেডি মানে খুব স্কুইজড অবস্থা আছে। তারা কিন্তু তাদের নিজস্ব রানিং যে ব্যবসা আছে এইটাই তারা রান করতে পারতেছে না। এর মধ্যে ধরো ডাবল ডিজিট, এর মধ্যে আবার নতুন ইনভেস্টমেন্টের সুযোগ আসলে নাই। মানে সব মিলে যদি বলি কন্ট্রাকশনেরই বলতেছে বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি। আবার উল্টা যদি দেখি যে M2 ডলার পারচেজের কারণে মার্কেটে সাপ্লাই যাচ্ছে, পাশাপাশি বাংলাদেশ ব্যাংক যদিও কন্ট্রাকশনে বলতেছে, বাংলাদেশ ব্যাংক তারপরও কিন্তু প্রচুর মানি সাপ্লাই, মানে ব্রড মানি যেটা M2 বলি, ব্রড মানি কিন্তু সাপ্লাই কিন্তু তারপরও হচ্ছে। অর্থাৎ কন্ট্রাকশনই বলতেছি, ব্যবসায়ীরা সাফার করতেছে, আবার মার্কেটে হলো টাকা যাচ্ছে। আসলে বাংলাদেশ ব্যাংক সে চেষ্টা করতেছে আমি ধারণা, কিন্তু সে নিজেও হয়তো বিষয়টাকে খুব নাইসলি কন্ট্রোল বা মেকানিজমটা নাইসলি করতে পারতেছে না আমাদের কাছে মনে হয়। সর্বশেষ খবর যেটি যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের, খুব 1 মিনিটে শেষ করতে হবে, যে বাংলাদেশ আমেরিকা ট্রেড ডিল যেটি সাইন হওয়ার কথা সোমবার রাত 11টা তারপর আর কি ওয়াশিংটনে, এখানে কোনো প্রত্যাশা আছে কিনা? এখানে আমরা প্রত্যাশা যেটা আমরা শুনেছি, যেটা বাণিজ্য সচিব বা বাণিজ্য মন্ত্রণালয়ের থ্রুতে, যে বাংলাদেশ সরকার প্রত্যাশা করছে যে ট্যারিফ ডিলের মাধ্যমে যে ট্যারিফ রেটটা, যেটা হাই রেট আমাদের 20% আছে, এটা নেমে আসবে। ধারণা তাদের হয়তো 18%-এর মধ্যে একটা ট্যারিফ ডিল হওয়ার কথা, যদি সব ঠিক থাকে। আর এর পেছনে তো আপনারা জানেন যে আমরা ইউএসএ থেকে একটা বোয়িং এর সাথে আমাদের একটা বড় সাপ্লাই আমরা নেয়ার চেষ্টা করতেছি আর কি। 14টা অলরেডি আমরা যা পারবো এনে আমদানি করে গ্যাপটা কমানোর প্রতিশ্রুতি আমরা দিয়েছি। কিন্তু গ্যাপটা কমানোর সাথে আসলে হয়তো আরো কোনো পলিসি মেকানিজম করা যেত কিনা আমি জানি না। শুধু বোয়িং থেকেই কিনতে হবে, বা বোয়িং এ আমার আসলে 14টা আমার ক্যারিয়ার প্রয়োজন আছে কিনা, এয়ার ক্যারিয়ার,
এটা নিয়েও একটা আসলে আলোচনার বিষয় আছে বা বিশ্লেষণের বিষয় আছে। আর হলো পাশাপাশি হলো আরেকটা বিষয় আছে এখানে, যে আরএমজি বা যারা আমাদের এক্সপোর্ট, বড় এক্সপোর্ট যে পোর্শনটা, সেক্ষেত্রে যদি 70% আমরা ইউএস এর ম্যাটেরিয়াল ইউজ করি, তুলা হোক বা সুতা হোক, সেক্ষেত্রে কিন্তু আমাদের জিরো ট্যারিফ বা ট্যারিফের এই সুযোগটা, রেগুলার টেরিফটা থাকবে, ট্রাম্প টেরিফটা থাকবে রেগুলার ট্যারিফটা, হ্যাঁ রেগুলার ট্যারিফটা থাকবে, কিন্তু এই যে আমাদের যে বাড়তি যে ট্যারিফটা, এটা হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।